নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সিভিল ইঞ্জিনিয়ারিং এ টু জেড। এখানে আমরা বিটেক বা ডিপ্লোমা করার পরে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে সরকারি চাকরির জন্য বা সরকারি চাকরি পাওয়ার জন্য যে ধরনের প্রস্তুতি করা প্রয়োজন সে সমস্ত বিষয়ে আলোচনা করব। যখন আমরা বিটেক বা ডিপ্লোমা পড়ি সে সময় আমাদের পড়াশোনা হয় সেমিস্টার অ্যাপ্রোচ করে। আমাদের মাথায় থাকে আমরা সেমিস্টারে কিভাবে ভালো গ্রেড পয়েন্ট তুলতে পারবো। সেই পড়াশোনা এবং চাকরির সময় পড়াশোনা সম্পূর্ণ আলাদা। চাকরির পড়াশোনার ক্ষেত্রে প্রথম যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত পুরো কনসেপ্টটাই পরিষ্কার রাখা। ডিপ্লোমা বা বিটেক পড়াকালীন কি হয়, যেহেতু আমরা সেমিস্টারকে অ্যাপ্রোচ করে পড়াশোনা করি, কোনো একটা বিষয়ের কোনো অংশ হয়তো একটা সেমিস্টার রয়েছে, পরের অংশ আরেকটা সেমিস্টার রয়েছে। যখন আমরা পরের অংশ করি বা প্রথম অংশ করি তখন আমরা পুরো বিষয়টাকে মাথায় নিয়ে পড়ি না, কিন্তু চাকরি পাওয়ার জন্য আমাদের পুরো বিষয়টাতে বেসিক থেকে কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। আর একটা সমস্যা কি হয় যে বিটেক বা ডিপ্লোমা পড়ার সময় আমরা কখনোই ডেপথে যেতে পারি না বা ডেপথে যাওয়া হয় না। সবাই না, বেশি কিছু ছেলের তখনই ডেপথে প্রথম থেকে চলে যায়, কিন্তু আমাদের মূল পড়াশোনাটা হয় ডিপ্লোমা বা বিটেক কমপ্লিট করার পরের সময়। কারণ সে সময় আমরা জানি যে এই বিষয়ে যদি আমার দখল না থাকে তাহলে কেউ আমাকে চাকরি দেবে না। আমাকে বা আপনাকে, আমাদেরকে চাকরি দেবে শুধুমাত্র আমরা সিভিল ইঞ্জিনিয়ার। তো সিভিল ইঞ্জিনিয়ারিং যে বিষয়ের উপরে দাঁড়িয়ে রয়েছে আমাদের সাবজেক্ট, সেই সাবজেক্টে যদি আমাদের ডেপথ না থাকে কেউ আমাদেরকে কোনো রকম প্রশ্রয় দেবে না। এটা প্রথমে সবার মাথায় ক্লিয়ার করে নেওয়া উচিত। দ্বিতীয়ত, যেহেতু আমাদের বেসিক ক্লিয়ার থাকে না, ডিপ্লোমা বা বিটেক পড়াকালীন সম্পূর্ণ ক্লিয়ার হয় না, তখন আমরা করি কি, ডিপ্লোমা বা বিটেক কমপ্লিট করার পরে সবাই এমসিকিউর পিছনে ছোটে। কিন্তু এমসিকিউর পিছনে ছুটলে হবে না। আমাদেরকে কোনো বিষয়ে ডেপথে আনতে, নলেজ রাখতে গেলে আমাদেরকে সেই বিষয়টা পড়তে হবে। আমি যদি কোনো একটা গল্প না পড়ি তাহলে তার ভিতরে কোনো একটা উত্তর খুঁজে পাবো না। আমি যদি শুধুমাত্র প্রশ্ন বা উত্তর ভিত্তিক পড়াশোনা করি তাহলে আমার কাছে পুরো ছবিটা পরিষ্কার নয়। আমার কাছে যদি পুরো ছবিটা পরিষ্কার থাকে তাহলে তার যে কোনো বিষয় থেকে যদি ছোটোখাটো প্রশ্ন করে আমি সেটা করতে পারবো। তো সুতরাং প্রথম অ্যাপ্রোচ হওয়া উচিত পুরো সাবজেক্টটাকে ভালোভাবে জানা, তারপরের অ্যাপ্রোচ হওয়া উচিত এমসিকিউ প্র্যাকটিস করা। এমসিকিউ প্র্যাকটিস তো করতেই হবে। এমসিকিউ তুমিও প্র্যাকটিস করবে, তোমার সঙ্গে আরেকজনও প্র্যাকটিস করবে। তোমার সঙ্গে তার ভিতরে তফাৎটা হবে ডেপথে, সাবজেক্টের কে কতটা সাউন্ড। প্রথমেই পরিষ্কার হয়ে যেতে হবে নিজের কাছে যে আমরা চাকরিটা কেন পাবো। আমিও পরীক্ষা দিচ্ছি, আমার পাশের ছেলেটাও পরীক্ষা দিচ্ছে, আমার ব্যাচের টপার পরীক্ষা দিচ্ছে, হতে পারে আমরা যাদের কাছে পড়ছি তাদের মধ্যেও কয়েকজন পরীক্ষা দিচ্ছে। তো সেখানে আমি কেন চাকরি পাব, এই প্রশ্নটার উত্তর প্রতিদিন নিজেকে খুঁজতে হবে, নিজেকে এই প্রশ্নটা করতে হবে দিনের পর দিন। এই প্রশ্নটার উত্তর যেদিন খুঁজে পাওয়া যাবে সেদিন বলা যায় যে আমি সম্পূর্ণ প্রস্তুত চাকরির পরীক্ষার জন্য। ঘটনা হচ্ছে এই প্রশ্ন উত্তর খুঁজে পাওয়ার আগে চাকরি পেয়ে যাওয়া যায়, যদি আমাদের অ্যাপ্রোচটা ঠিক সেইভাবে থাকে। তো সুতরাং আমাদের অ্যাপ্রোচ হবে স্ট্র্যাটেজিক, আমাদের অ্যাপ্রোচ হবে বেসিক থেকে স্টার্ট করে। আর সেই লক্ষ্যে আমি আজকের ভিডিও আবার শুরু করছি। আমরা প্রথম দিন শুধুমাত্র সাবজেক্টগুলোর নাম আলোচনা করেছিলাম। সেখানে আমরা আলোচনা করেছিলাম দুটো ক্যাটাগরির সাবজেক্ট, একটা অংশ যেখান থেকে 70% প্রশ্ন আসে, আর একটা অংশ যেখানে 15 থেকে 30% প্রশ্ন আসে। আর একটা অংশের কথা বলেছিলাম যেটা আরও 15%, সেটা খুব কম, সেটা হয়তো 100টা প্রশ্নের ভিতরে 5টা প্রশ্ন সেরকম থাকবে। 100টা প্রশ্নের ভিতরে 70টা প্রশ্ন ঠিক আমি যে 70% অংশ বলেছি সেখান থেকে ঘোরাফেরা করবেই করবে। কেন করবে, তার কারণ হচ্ছে তোমরা যদি আগের ভিডিও একটু ভালো করে লক্ষ্য করো, আমি সেই 70%-এর ভিতরে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের পুরো ফাউন্ডেশনটাই দিয়ে দিয়েছি।
সেই অংশে যদি কেউ ভালো থাকে, বাকি 30% ঠিক ভালো হয়ে যায়, প্র্যাকটিস করতে করতে হয়ে যায়। প্রথমে যদি আমার এই 70% ক্লিয়ার থাকে, তার ভিতরে সমস্ত ইম্পর্টেন্ট সাবজেক্ট চলে এসছে। ভালো করে লক্ষ্য করো, স্ট্রেংথ অফ মেটেরিয়াল চলে এসছে, ফ্লুইড ডিনামিক্স চলে এসছে, জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং চলে এসছে, এনভায়রনমেন্ট চলে এসছে। এই 4টে পোর্শন মেজর পোর্শন। সিভিল ইঞ্জিনিয়ার সবচেয়ে মেজর পোর্শন এই 4টে পোর্শন থেকে। এখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন করা হয় এবং প্রশ্ন করার সুযোগও সব থেকে বেশি। আর তার পরের অংশ যেমন স্ট্রাকচারাল অ্যানালিসিস এবং ডিজাইন, স্টিল এবং আরসিসি দুটোই, হাইড্রোলজি, ইরিগেশন, আচ্ছা হাইওয়েটাও কিন্তু প্রথম অংশের ভিতরে পড়বে, সার্ভে হাইওয়ে, স্ট্রাকচারাল অ্যানালিসিস অ্যাডভান্স, নির্দিষ্ট কিছু প্রবলেম, স্টিল ডিজাইনের প্লেট গার্ডার, গ্যারান্টি গার্ডারের কিছু নির্দিষ্ট অংশ জানতেই হবে, কিন্তু সেগুলো হচ্ছে প্রথম 70% পরে। মানে আমি যদি কোনো পরীক্ষায় ধরুন 100 নম্বরের প্রশ্ন আছে, সেখানে দেখা গেল আমি হিসাব করে দেখলাম যে এই পরীক্ষায় যদি আমার 80-85 পাই তাহলে আমার কাট অফ ক্লিয়ার হবে। তাহলে এই 80-85 পাওয়ার জন্য প্রথম 75 অংশ তো আমাকে ক্লিয়ার রাখতেই হবে। তারপরে যে 30% সেখান থেকে কিছু স্পেসিফিক অংশ যদি আমি পরিষ্কার রাখি, তাহলে আমার সম্ভাবনা থাকছে যে যে প্রশ্নটা আসবে আমি অন্তত অ্যাটেন্ড করতে পারবো। হয়তো প্রবলেম সলভ নাও করতে পারি, কিন্তু বিষয়টা আমার কাছে একেবারে অজানা থাকবে না। তো আজকে আমরা সেই মূল যে 70 অংশ বা যেটাকে আমি বেসিক ধরছি, সেখানেরই একটা সাবজেক্ট স্ট্রেংথ অফ মেটেরিয়াল, সেটা শুরু করছি। চলুন শুরু করা যাক। আগের দিনের ভিডিওতে আমরা এই সমস্ত সাবজেক্টগুলোর নামই লিখেছিলাম। এখানে 1 থেকে 8 পর্যন্ত রয়েছে যে সাবজেক্টগুলোর নাম, সেগুলো হচ্ছে স্ট্রেংথ অফ মেটেরিয়াল, ফ্লুইড মেকানিক্স, জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং, সার্ভে, হাইওয়ে ট্রান্সপোর্টেশন, বিল্ডিং ম্যাটেরিয়াল অ্যান্ড কনস্ট্রাকশন, কংক্রিট টেকনোলজি, স্ট্রাকচারাল অ্যানালিসিস অ্যান্ড 15 নম্বর এনভায়রনমেন্ট 1 অ্যান্ড 2। এই দুটোই এনভায়রনমেন্ট 1 অ্যান্ড 2, এই অংশটা হচ্ছে আমার সেই প্রথম 70%, এবং পরের যে 30% সেটা হলো 9 থেকে 14 পর্যন্ত এবং শেষ পার্ট অ্যান্ড সিপিএম, এটা হচ্ছে পরের 30%। আজকে আমরা এই প্রথম 70%র স্ট্রেংথ অফ মেটেরিয়ালটা শুরু করছি কথা অনুযায়ী। সেখানে আমরা প্রথমেই জেনে নেব স্ট্রেংথ অফ মেটেরিয়ালের কোন কোন অংশ পড়তে হবে। স্ট্রেংথ অফ মেটেরিয়ালের একদম শুরুতেই আমরা যেটা জানতে পারি সেটা হচ্ছে সিম্পল স্ট্রেস স্ট্রেন। এবার কথা হচ্ছে স্ট্রেস কাকে বলে। স্ট্রেসে ডেফিনেশন বিভিন্ন বইতে বিভিন্ন রকম রয়েছে। আমার যে ডেফিনেশনটা সবচেয়ে পরিষ্কার মনে হচ্ছে এবং ছোটোর উপরে, সেটা হচ্ছে when a body subjected to load it develop resisting forces. This intensity of resisting forces is called stress. অর্থাৎ কোনো একটা বস্তুতে যদি বাইরে থেকে বল প্রযুক্ত করা হয়, তাহলে সেই বল প্রযুক্ত করার ফলে নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী সেই বস্তুর ভিতরে একটি প্রতিক্রিয়া বলের উদ্ভাবনা ঘটে। এই প্রতিক্রিয়া বলের যে ইন্টেন্সিটি পার ইউনিট স্কোয়ারে, সেটাকে বলবো স্ট্রেস। স্ট্রেসকে ডিনোট করবো আমরা সিগমা দিয়ে। সিগমা ইজুকালস টু P/A, ফোর্স আপন ক্রস সেকশন এরিয়া। এবার এই ফোর্সটা কিভাবে ডেভেলপ করে, এই ফোর্সটা ডেভেলপ করার যদি একটা এক্সাম্পল দিই, এই ফোর্সটা 3 ডাইমেনশনালি ডেভেলপ করে। অর্থাৎ কোনো একটা বস্তু, ধরে নিচ্ছি এরকম একটা আকৃতির কোনো একটা বস্তু। এবার কি করলাম, আমি বাইরে থেকে ওকে ফোর্স দিচ্ছি, চারিদিক দিয়ে ফোর্সটা পড়ছে। এই ফোর্সটা অ্যাপ্লিকেশন হওয়ার পরে কি হবে,
এ বস্তু তার আকৃতির কিছুটা পরিবর্তন ঘটাবে, কিছুটা সংকুচিত হলো। এবার এই ফোর্সের ঠিক বিপরীত নিউটনের সূত্র অনুযায়ী একটা বহির্মুখী ফোর্স বা বল, যেটা বস্তুর বডির ভিতরে তৈরি হবে, সেটা কাজ করবে কোথায়? অ্যাপ্লাইড ফোর্সের এগেনস্টে। এই যে ফোর্সটা তৈরি হচ্ছে, যদি অ্যাপ্লাইড ফোর্স পি হয়, রেজিস্টিং ফোর্সও পি হবে। এই যে অ্যাপ্লাইড যে রেজিস্টিং ফোর্স হচ্ছে, সেই ফোর্স পি বাই, আমি ধরুন এখানে একটা ক্রস সেকশন নিয়ে নিচ্ছি। যদি এখানে ক্রস সেকশন নিই, তাহলে এই বস্তুর তলের আকৃতি কীরকম হবে? এইরকম। এবার এই প্লেনে, যেটা কিনা একটা জাস্ট প্লেন, সেই প্লেনে দুই রকমের ফোর্স লাগবে। একটা হচ্ছে নর্মাল, আর একটা হচ্ছে ট্যানজেনশিয়াল। এই যে নর্মাল ফোর্সটা আসবে, সেই ফোর্সের জন্য যে স্ট্রেসটা হবে, সেটাকে বলা হবে নর্মাল স্ট্রেস। আর এই যে ট্যানজেনশিয়াল ফোর্সের জন্য যে স্ট্রেসটা হবে, সেটাকে বলবো শেয়ার স্ট্রেস। ঠিক আছে? তাহলে স্ট্রেস আমাদের কাছে আসলো কয় রকমের? আপাতত দুই রকমের, এর বাইরেও আছে, সেগুলো যখন সেই বিষয়ে আলোচনা করব তখন সেটা চলে আসবে। তাহলে এই পরের লাইনে আমি কি লিখেছি? When resisting forces is parallel to the plane, then it is called shear stress. প্লেনের প্যারালাল, shear stress. যখন এই রেজিস্টিং ফোর্স নর্মাল টু দ্য প্লেন, when it is known as, when this resisting force is normal to the plane, then it is known as normal stress. অর্থাৎ যখন এই তলের সঙ্গে নর্মাল যে ফোর্সটা লাগবে, তখন যে স্ট্রেসটা ডেভেলপ করবে সেটাকে বলবো নর্মাল স্ট্রেস। আর ট্যানজেনশিয়ালি করলে সেটাকে বলবো শেয়ার স্ট্রেস। এবার এই স্ট্রেসের ইউনিট, স্ট্রেসটাকে মেজার করব কিভাবে? ফোর্স আপন ক্রস সেকশন এরিয়া, যেরকম বলেছিলাম এখানে। ফোর্সের ইউনিট হচ্ছে নিউটন, আর ক্রস সেকশনের ইউনিট হচ্ছে মিটার স্কোয়ার। ইউনিট খুব জানা ইম্পর্টেন্ট, জানা খুব দরকার। পরীক্ষার সময় ইউনিটের গন্ডগোলের জন্যই আমাদের নিউমেরিক্যালস অনেক ভুল হয়ে যায়। এই দুটো ইউনিট একদম মুখস্থ রাখতেই হবে। 1 নিউটন পার মিটার স্কোয়ার, 1 পাস্কাল, 1 নিউটন পার এমএম স্কোয়ার, 1 মেগাপাস্কাল। কিভাবে আসছে তার কনভার্সনটা এখানে পরিষ্কার দেখানো রয়েছে। 1 মেগাপাস্কাল, মেগাপাস্কাল মানে 10⁶। পাস্কালে পাস্কাল থাকলো, পাস্কালের অর্থ হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার। এবার নিউটন পার মিটার স্কোয়ারটাকে আমি যদি এমএম স্কোয়ারে কনভার্ট করি, তাহলে 10⁻³ তার হোল স্কোয়ার দিয়ে ডিভাইড হবে, চলে আসবে 1 নিউটন পার মিটার স্কোয়ার, এমএম স্কোয়ার। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে অংশ আমরা আলোচনা করলাম, সেটা হলো স্ট্রেস ইজ সাবজেক্টেড টু রেজিস্টিং ফোর্স। এই পিটা রেজিস্টিং ফোর্স, এটা কিন্তু অ্যাপ্লাইড ফোর্স নয়। যেহেতু আমরা রেজিস্টিং ফোর্সটাকে মেজার করতে পারি না, মানে এই ছবি অনুযায়ী এই ছোট পিকে আমরা মেজার করতে পারি না, আমরা মেজার করতে পারি একমাত্র অ্যাপ্লাইড ফোর্সটাকে। সেই কারণে ক্যালকুলেশনের সুবিধা হওয়ার জন্য আমরা অ্যাপ্লাইড ফোর্স বাই ক্রস সেকশন এরিয়া নেই। কিন্তু কখনোই স্ট্রেস মানে অ্যাপ্লাইড ফোর্স বাই ক্রস সেকশন এরিয়া নয়। স্ট্রেসের অর্থ হচ্ছে রেজিস্টিং ফোর্স বাই ক্রস সেকশন এরিয়া। এখান থেকে এমসিকিউ আসতে পারে, এটা এমসিকিউ আসার মতোই জায়গা, ইভেন আসেও। এমসিকিউ প্র্যাকটিস করার সময় দেখা যায় এই ধরনের এমসিকিউ রয়েছে। স্ট্রেসের পরে আমাদের জানা দরকার স্ট্রেন কাকে বলে। স্ট্রেনের ডেফিনেশন আমি যা লিখেছি সেটা হচ্ছে, হোয়েন এ বডি
when a body subjected to load it goes under deformation that change in dimension due to application of external load is called strain মানে বস্তুর উপর প্রযুক্ত বল এর ফলে যে প্রতিক্রিয়া প্রযুক্ত বলের ফলে এই যে আকৃতির পরিবর্তন ঘটছে মানে সংকুচিত হচ্ছে এই আকৃতির পরিবর্তনটা বাই অরিজিনাল আকৃতি সেটা যদি আমি লেন্থের ক্ষেত্রে নেই তাহলে সেটা হবে লিনিয়ার স্ট্রেন ঠিক আছে তো স্ট্রেন অর্থ হচ্ছে চেঞ্জ ইন লেন্থ বাই অরিজিনাল লেন্থ স্ট্রেনের কোনো ইউনিট নেই বিকজ এটা লেন্থ বাই লেন্থ আমরা জানি একই জিনিসের অনুপাত হলে সেক্ষেত্রে ইউনিট লেস হয় এবার স্ট্রেনের ক্ষেত্রে কি বিষয়ে প্রশ্ন আসে স্ট্রেনের ক্ষেত্রে প্রশ্ন আসে যে স্ট্রেন আমরা মেজার করব কাকে কি দিয়ে এবার স্ট্রেন মেজার করার ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি এক্সটেনশিওমিটার আর ইলেকট্রিক স্ট্রেন গেজ যেখানে বিকৃতিটা অর্থাৎ স্ট্রেনের বাংলা হচ্ছে বিকৃতিটা খুব কম সেক্ষেত্রে এই ইনস্ট্রুমেন্টগুলো ব্যবহার করা হয় আর যেখানে স্ট্রেন খালি চোখে দেখা যায় সেটা তো আমরা মেজার করে নিতেই পারবো স্কেল দিয়ে স্ট্রেস এবং স্ট্রেনের ডেফিনেশন জানার পরে এরপরে আমাদের জানতে হবে রিলেশন বিটুইন স্ট্রেস অ্যান্ড স্ট্রেন স্ট্রেস স্ট্রেনের মধ্যে কি রিলেশন রয়েছে এবার এই স্ট্রেস স্ট্রেনের রিলেশন আমরা জানতে পারবো হুকস ল থেকে হুকস ল কি বলেছে স্ট্রেস ইজ proportional to the strain within elastic limit অর্থাৎ ইলাস্টিক লিমিটের মধ্যে স্ট্রেস এবং স্ট্রেন সমানুপাতিক হবে যদি সিগমাটাকে স্ট্রেস ধরি ইজ প্রপোর্শনাল টু স্ট্রেন যদি কিনা ইলাস্টিক লিমিটের মধ্যে থাকে ইলাস্টিক লিমিট হচ্ছে সেই একটা লিমিট যার যে লিমিটের মধ্যে আমি যখন মানে আমার অ্যাপ্লাইড ফোর্স কোনো রকম পার্মানেন্ট ডিফরমেশন তৈরি করবে না পার্মানেন্ট ডিফরমেশন অর্থ আমি বল প্রযুক্ত করলাম তার ফলে বস্তুর আকৃতি পরিবর্তন ঘটলো এবং তার ফলে প্রতিক্রিয়া বলের সৃষ্টি হলো এবং সেই প্রতিক্রিয়া বলের জন্য যদি প্রযুক্ত বল বা অ্যাপ্লাইড ফোর্স আমি উইথড্র করে নিই এই বস্তু আবার আগের আকৃতি ফিরে পাবে যদি সেই আকৃতি ফিরে না পায় সেক্ষেত্রে ওর ভিতরে একটা স্ট্রেন পার্মানেন্ট স্ট্রেন থেকে যাচ্ছে তো সুতরাং বলছে যে উইদিন ইলাস্টিক লিমিট অর্থাৎ যতক্ষণ না কোনো রকম পার্মানেন্ট স্ট্রেন আসবে না ততক্ষণ স্ট্রেস ইজ প্রপোর্শনাল টু স্ট্রেন এটা আমাদের আরও পরিষ্কার হবে যদি আমরা স্ট্রেস স্ট্রেনের গ্রাফ আলোচনা করি স্ট্রেস স্ট্রেনের গ্রাফের ক্ষেত্রে আমাদের যে সমস্ত গ্রাফ পড়তে হয় সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে মাইল্ড স্টিলের স্ট্রেস স্ট্রেন কার্ভ এটা একটা মাইল্ড স্টিলের স্ট্রেস স্ট্রেন কার্ভ এদিক এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস আপনার স্ট্রেস আর এক্স অ্যাক্সিস হচ্ছে স্ট্রেন তো এই গ্রাফটা ঠিক কীরকম হবে এর নেচারটা কীরকম হয় এইরকম এখানে আমাদের কতগুলো বিন্দু মাথায় রাখতে হবে 1
তুই এটা অরিজিন ও, এ বি সি ডি ই এফ। ও এ পোর্শন এমন একটা পোর্শন যেখানে স্ট্রেস ইজ proportional to strain. B portion elastic limit। অনেক ক্ষেত্রে প্রশ্ন আসে যে স্ট্রেস স্ট্রেন প্রপোর্শনাল কোন লিমিটের ভিতরে, তো সেটাকে কি বলা হয়, এই অংশটুকু ও এ কে বলা হয় প্রপোর্শনালিটি লিমিট। লিমিট অথবা লিমিট অফ প্রপোর্শনালিটি। বি ইলাস্টিক লিমিট, সি আপার এল্ডিং পয়েন্ট, ডি লোয়ার এন্ডিং পয়েন্ট এল্ডিং পয়েন্ট, ই ultimate stress, F failure। এখানে একটা জিনিস লক্ষণীয়, সি এবং ডি আপার এল্ডিং পয়েন্ট লোয়ার এল্ডিং পয়েন্ট। কি হয় যখন আমরা মাইল্ড স্টিল অর্থাৎ যে সমস্ত, শুধু মাইল্ড স্টিল কেন, মাইল্ড স্টিলের সঙ্গে যে সমস্ত ম্যাটেরিয়াল যেটা কিনা ডাকটাইল সেই সমস্ত ম্যাটেরিয়ালের ক্ষেত্রে কি হয়, নির্দিষ্ট এল্ডিং পয়েন্ট খুঁজে পাওয়া যায় না। এটা একটা রেঞ্জ পাওয়া যায়, নির্দিষ্ট কোনো এল্ডিং পয়েন্ট খুঁজে পাওয়া যায় না। রেঞ্জটা কীরকম হয়, আপার এল্ডিং পয়েন্ট লোয়ার এল্ডিং পয়েন্ট, অর্থাৎ ওরই মাঝে কোনো একটা স্ট্রেসে গিয়ে ও এল্ড করা চালু করে, অর্থাৎ ডিফর্ম করা স্টার্ট করে। তার আগেও সেখান থেকে ডিফর্ম করে না। এটাকে আপার এল্ডিং পয়েন্ট এবং লোয়ার এল্ডিং পয়েন্টে ডিনোট করা যায়। বহু বস্তুর ক্ষেত্রে এই এল্ডিং পয়েন্টটা পাওয়া যায়, কিন্তু ডাকটাইল ম্যাটেরিয়ালের ক্ষেত্রে সাধারণত এল্ডিং পয়েন্ট খুঁজে পাওয়া যায় না। এই পয়েন্ট হচ্ছে আলটিমেট স্ট্রেস, সর্বোচ্চ স্ট্রেস। এখানে সিগমার ভ্যালুটা হাইয়েস্ট, এখানেও সিগমার ভ্যালু কম, এখানেও সিগমার ভ্যালু কম, এখানেও সিগমার ভ্যালু কম, কিন্তু এখানে হাইয়েস্ট। তারপরে একটা জায়গায় যায় যেখানে এফ পয়েন্ট, সেই পয়েন্টে গিয়ে ম্যাটেরিয়াল ফ্র্যাকচার করে অর ফেলিওর হয়, নেক ফরমেশনের পরে ফেলিওর হয়। এটা মাইল্ড স্টিলের ক্ষেত্রে বলছি। আচ্ছা, মাইল্ড স্টিলের এই যে এক্সামিনেশনটা, এটা করা হয় ইউনিভার্সাল টেস্টিং মেশিনের। এবার ইউনিভার্সাল টেস্টিং মেশিনে দেখা যায় যে আমার আলটিমেট লোড যদি 10 নিউটন হয় আলটিমেট লোড, তাহলে 7 বা 8 নিউটনে গিয়ে ম্যাটেরিয়াল আমার ফেল করছে। এটা কেন হয়? কারণ আমার দেখা যাচ্ছে, এবার প্রশ্ন এখানেই যে আলটিমেট স্ট্রেসটা আমার বেশি, অথচ ম্যাটেরিয়াল ফেল করছে সেটা আলটিমেট স্ট্রেসের থেকে কম, ছোট একটা স্ট্রেসে গিয়ে। কী করে সম্ভব? এটা অনেক সময় প্রশ্ন দিতেই পারে, খুব ইম্পর্টেন্ট বেসিক জায়গা, কনসেপ্টের জায়গা। এই কারণেই এটা কম লোডে গিয়ে পরে ফেল করে যায়। কারণ ওই যে বললাম একটু আগে, এটা ইউনিভার্সাল টেস্টিং মেশিনে যখন করা হয় তখন দেখা যায় যে এই মাইল্ড স্টিলে একটা নেক ফরমেশন করেছে, ঠিক আছে?
এই যে নেক ফর্মেশনটা হচ্ছে, এক্ষেত্রে কি হয় যে আমার ক্রস সেকশন এরিয়াটা, মানে এটা যদি A1 হয়, এটা A2, A2 is less than A1, যেহেতু ক্রস সেকশন এরিয়া থেকে সঙ্গে স্ট্রেস ব্যস্তানুপাতিক, যখন ক্রস সেকশন এরিয়া কমে যায় স্ট্রেসটা বেড়ে যাচ্ছে, অর্থাৎ ইন্টেন্সিটিটা বেড়ে যাচ্ছে। ইন্টেন্সিটি বেড়ে যাওয়ার কারণে এই বস্তু গিয়ে এখানে ফেল করছে। কিন্তু গ্রাফে প্লট করার সময় আমাকে শুরুর যে ক্রস সেকশন এরিয়া, অর্থাৎ অরিজিনাল ক্রস সেকশন এরিয়া, সেটা নিয়েই ক্যালকুলেশন করতে হয়। এই কারণে এখানে দুটো টার্ম আসে, সেই দুটো টার্মকে বলা যায় ট্রু স্ট্রেস, নমিনাল স্ট্রেস, এই দুটো টার্ম আসে। স্ট্রেস কি? অ্যাপ্লাইড ফোর্স বাই অরিজিনাল ক্রস সেকশন এরিয়া। নমিনাল স্ট্রেস কি? অ্যাপ্লাইড ফোর্স বাই অ্যাকচুয়াল ক্রস সেকশন এরিয়া। ঠিক আছে? তো নমিনাল স্ট্রেসটা যেহেতু বেশি হয়, সেই কারণে বস্তু ফেল করছে। অথচ আমরা দেখতে পাচ্ছি কি যে আলটিমেট স্ট্রেসের থেকে কম স্ট্রেসে গিয়ে ও ম্যাটেরিয়াল ফেল করছে। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আশা করি ভিডিওটি ভালো লেগেছে আপনাদের। যদি ভালো লেগে থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আমার সঙ্গে থাকুন। আশা করি এই চাকরি পরীক্ষার প্রস্তুতি আপনারা উপভোগ করতে পারবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। নমস্কার।